আসসালামু আলাইকুম। সাইদুল ম্যাথের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমি আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করব। আশা করি এই ক্লাস করার পর আয়তক্ষেত্র সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না এবং জ্যামিতি ভালো পারতে হলে এই বিষয়গুলো জানা খুবই জরুরি। সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। আজকের টপিক হলো আয়তক্ষেত্র। তাহলে সর্বপ্রথম আমরা জানব আয়তক্ষেত্র কাকে বলে। আমি আগে লিখে রেখেছি, ভিডিও যাতে ছোট হয়। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। আমি আবার বলছি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। তাহলে এইটা আমরা মুখস্থ করে আসছি, কিন্তু এই সংজ্ঞার মধ্যে কয়েকটা ওয়ার্ড বা শব্দ আছে, যেমন চতুর্ভুজ, তারপরে সমান্তরাল এবং সমকোণ। এই তিনটা শব্দর অর্থ আমরা অনেকেই জানি না। এই তিনটা শব্দ জ্যামিতি ভালো পারতে হলে এই তিনটা শব্দের অর্থ জানা খুবই জরুরি। যখন এখানে বলা হয়েছে চতুর্ভুজ, আমরা জানি চতুর মানে হলো চার। চতুর বলতে এখানে চার বোঝাচ্ছে। আর ভুজটা কি? ভুজ হলো, ভুজের আরেকটা নাম হলো বাহু। চতুর্ভুজ বলতে বোঝাচ্ছে হলো চারটা বাহু। তাহলে আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলে দিচ্ছি, যদি চতুর্ভুজ বলে ভুজ থাকলেই মনে করতে হবে যে তাহলে চারটে বাহু। যদি ত্রিভুজ বলে, ত্রি অর্থ তিন, মানে তিনটা বাহু। পঞ্চভুজ বললে পাঁচটা বাহু। ষড়ভুজ বলে ছয়টা বাহু। অষ্টভুজ বললে আটটা বাহু। তাহলে চতুর্ভুজ শব্দটা আমরা ক্লিয়ার হইলাম। তারপরে বলা হয়েছে সমান্তরাল। তাহলে সমান্তরালটা কি? সমান্তরাল হলো, মনে করো বি এবং সি এর দূরত্ব আমরা কত দিলাম? 5 মিটার। এবং এ এবং ডি এর দূরত্ব কত ধরলাম? 5 মিটার ধরলাম। তাহলে এ থেকে বি এর দূরত্ব আমি 3 মিটারই ধরি। ডি থেকে সি এটাও কত হবে? 3 মিটার। এটা ধরে নিলাম। যেহেতু বলছে সমান্তরাল, মনে করো তাহলে এইখান থেকে এখানকার দূরত্ব কত? 5 মিটার। তার আগে এইটা বুঝাইনি, যেহেতু আয়তের যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তার মানে এর বিপরীত বাহু কোনটা? এটা একটা আয়ত বা একটা চতুর্ভুজ। তার মানে চারটা বাহু, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু। এ থেকে বি পর্যন্ত এতটুকু মিলে একটা বাহু। বি থেকে সি এতটুকু একটা বাহু। সি থেকে ডি অথবা ডি থেকে সি বলতে পারি এতটুকু একটা বাহু। এ থেকে ডি অথবা ডি থেকে এ এতটুকু একটা বাহু। তাহলে একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু। বলা হয়েছে যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তখন এই বাহুর বিপরীত বাহু হলো এই বাহু। এই বাহুটার এই বাহুটা কী হবে? সমান হবে। এই বাহুর বিপরীত বাহু হলো এই বাহু। এই বাহু আর এই বাহু কী হবে? সমান হবে। এই জন্য বলা হয়েছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। সমান্তরাল শব্দটা পরে আসতেছি, আগে সমানটা ক্লিয়ার করি। যেহেতু বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তখন এই বিপরীত হলো এইটা, এই বাহু আর এই বাহু সমান হবে। অর্থাৎ এইটা যদি 5 মিটার হয়, এটাও 5 মিটার হতে হবে। এটা 6 মিটার হলে এটাও 6 মিটার হতে হবে। আর এইটা যদি 3 মিটার হয়, এটা 3 মিটার হতে হবে। 2 মিটার হলে 2 মিটার হতে হবে। মানে এই বাহু আর এই বাহু সমান হতে হবে, আর এইটা আর এটা সমান হবে। তাহলে বিপরীত বাহুগুলো সমান শব্দটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন বলা হয়েছে সমান্তরাল। সমান্তরাল দ্বারা কি বোঝাচ্ছে? সমান্তরাল দ্বারা বোঝাচ্ছে হলো, মনে করে এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তাহলে এই ব্যক্তি থেকে এই ব্যক্তির দূরত্ব কত মিটার? 5 মিটার। ওকে বলা হলো তুমি এই রাস্তা দিয়ে 3 মিটার যাবা। ওকে বলা হলে তুমি এই রাস্তা দিয়ে 3 মিটার যাবা। 3 মিটারে বেশি যেতে পারবে না। এই রাস্তায় 3 মিটার বেশি যেতে পারবে না, ও 3 মিটারে বেশি যেতে পারবে না। দুইজনের দূরত্বই কি? সেম দূরত্ব রেখে দুজন চলতে হবে। মানে এই সেম দূরত্ব রেখে দুজন চলতে হবে। অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা দূরত্ব যতটুকু হবে, অর্থাৎ এই ব্যক্তি যে কয় মিটার যাবে, এই ব্যক্তিকেও ঠিক সেই কয় মিটারই যেতে হবে। আবার এখান থেকে এই ব্যক্তি থেকে এই ব্যক্তির দূরত্ব যতটুকু হবে, সেম দূরত্ব নিয়েই চলতে হবে। কখনো কেউ কম বা বেশি হতে পারবে না। ও কম এদিকে সরতে পারবে না, এদিকেও সরতে পারবে না, এটাও সরতে পারবে না, এটাও সরতে পারবে না, ফিক্সড থাকবে। তার মানে
এই রেখাটা যে বরাবর যাবে এই রেখাটা ঠিক সেই বরাবরই যাবে। আবার এই যে দূরত্বটা যতটুকু ডিস্টেন্স রেখে তারা পথ চলা শুরু করলো ডিস্টেন্সটা সেম রাখতে হবে, তবে এটার মতো এইভাবেই চলতে হবে। কখনো তারা কি দুজন মিলিত হতে পারবে না, কখনো তাদের দূরত্ব কম বেশি হবে না, এবং কেউই বেশি যেতে পারবে না। অর্থাৎ এই ব্যক্তি 3 মিটার যেতে হয় একেও 3 মিটার যেতে হবে। আবার এই যে দুইজনের মাঝে যে দূরত্ব 5 মিটার, যত দূরেই যাক 5 মিটার ডিস্টেন্স মেনটেন্স করতে হবে, 5 মিটার দূরত্বই থাকবে। এখানে ডিস্টেন্স কম বেশি হতে পারে, দূরত্ব অর্থাৎ দুজনের দূরত্ব কি সমান থাকবে। অর্থাৎ এই রেখাটা যে বরাবর যাবে এটা ঠিক সেই বরাবর যাবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে দূরত্ব কি হবে সমান হবে। তাহলে সমান্তরাল শব্দটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসলাম হলো সমকোণ। সমকোণ বলতে বোঝাচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ যে কোণের বলছে প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে এখানে কোণ হয়েছে কয়টা, একটা কোণ। অর্থাৎ এখান থেকে পথ চলা শুরু, এখানে এই যে একটা বাঁক হলো, এই বাঁকটাই হলো কোণ। আবার যদি আমি এদিক থেকে পথ চলা শুরু করে এদিকে যাই বা এদিকে এসে এদিকে যাই, তাহলে এখানে একটা কী তৈরি হবে, বাঁক তৈরি হবে। এটাই হলো একটা কোণ। তাহলে এখানে একটা কোণ এবং এখানে একটা কোণ। তাহলে প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি হতে হবে, সমকোণ হতে হবে। সমকোণ বলতে বোঝাচ্ছে হলো 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা এটাকে 90 ডিগ্রি কেন বলি, এখানে যে আমরা বললাম যে এটা 90 ডিগ্রি, কেন 90 ডিগ্রি বলি, তাহলে দেখো আমি আরেকটু ক্লিয়ার করি। মনে করি এটা একটা বৃত্ত। তাহলে আমরা জানি যে বৃত্তে এই যে দাগটা দিলাম এই দাগটাকে বলা হয় পরিধি। বৃত্তের পরিধি হলো 360 ডিগ্রি। তাহলে আমি যদি এখান থেকে পথ চলা শুরু করে আবার যদি এখানে ফিরে আসি, তাহলে কয় ডিগ্রি পথ অতিক্রম করব, 360 ডিগ্রি পথ অতিক্রম করব। তাহলে দেখো এইটাকে কি আমরা সমান 4টে ভাগে ভাগ করতে পারি না, সমান 4টে ভাগে ভাগ করি। তাহলে একটা 1 2 3 4 এই 4টা ভাগে ভাগ করলাম। তাহলে 360কে যদি 4 দ্বারা ভাগ করি, প্রত্যেক ভাগে পরে হলো তোমার কত ডিগ্রি, 90 ডিগ্রি করে। তাহলে এই ভাগে কত, 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে দেখো তো, যদি এইটাকে আমি ভূমি মনে করি, আমরা অনেক সময় বলি যে ভূমির সাথে কোনো কিছু খারাপভাবে কাজ করলে সেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এইটা যদি আমি ভূমি মনে করি, তাহলে এর সাথে খারাপভাবে কাজ করছে না এটা, তাহলে এই যে এই ভাগে কত, 90 ডিগ্রি। আবার যদি এইটা ভূমি মনে করি, তাহলে এর সাথে এটা খারাপভাবে কাজ করবে, তাও 90, তবুও 90 ডিগ্রি। এটা ভূমি মনে করলে এর সাথে খারাপ হবে 90 ডিগ্রি। প্রত্যেকটা ক্ষেত্রে এটা যদি ভূমি মনে করি এর সাথে খারাপভাবে কাজ করতেছে, এটা ভূমি মনে করলে এটার সাথে খারাপভাবে কাজ করতেছে। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই কি কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, 90 ডিগ্রি। কোথা থেকে পেলাম, এই যে এখান থেকে। তাহলে আমরা কি বলতে পারি না এই যে এটা ভূমির সাথে এটা খারাপভাবে কাজ করতেছে, তাহলে এখানে 90 ডিগ্রি, এখানেও সেম অবস্থা, এখানেও সেম, এখানেও সেম অবস্থা। তাহলে আশা করি তোমরা সমকোণ এই চতুর্ভুজ শব্দটি বুঝতে পারছো, বিপরীত বাহুগুলো পরস্পর সমান এটা বুঝতে পারছো, সমান্তরাল শব্দটা এবং সমকোণ অর্থ বুঝতে পারছো। তবুও যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাও, আমি আবার ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে এখন আসি, তাহলে এর বৈশিষ্ট্যগুলো কী কী। তাহলে আয়তের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো কি, 1 নাম্বার আয়তের, এখানে আমি লিখি বৈশিষ্ট্য। আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো আয়তের 4টা বাহু। আয়তের 4টি বাহু। তারপরে 3 নাম্বার প্রত্যেকটি কোণ সমকোণ, প্রত্যেকটি কোণ আয়তের 4টি কোণই সমকোণ। আয়তের 4টি কোণ সমকোণ।
তারপর 4 নাম্বার বলতে পারি আয়তের কোণগুলো সমষ্টি, আয়তের কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি। 360 ডিগ্রি, কেননা এই যে 90 90 90 90 চারটা কোণ যোগ করলে কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি হবে। তারপরে 5 নাম্বার, আয়তের এই যে এই কোণা থেকে যদি আমি এই কোণা যোগ করি, অর্থাৎ এই আয়তের শীর্ষবিন্দু হলো 4টা, এটাকে বলা হয় শীর্ষবিন্দু। একটা শীর্ষবিন্দু, একটা শীর্ষবিন্দু, একটা শীর্ষবিন্দু। একটা শীর্ষবিন্দু থেকে যদি আমরা আরেকটা শীর্ষবিন্দু যোগ করে দিই, এটাকে বলা হয় কর্ণ। একটা শীর্ষবিন্দু থেকে আরেকটা শীর্ষবিন্দু যোগ করলে এটাকে বলা হয় কর্ণ। কর্ণ, এই শীর্ষবিন্দু থেকে যদি এই শীর্ষবিন্দু যোগ করে দিই তাহলে এটাকে বলা হয় কর্ণ। তাহলে আমরা বলতে পারি আয়তের কর্ণ, আয়তের কর্ণদ্বয়, দ্বয় অর্থ 2, আয়তের কর্ণদ্বয় সমান। অর্থাৎ এই যে একটা কর্ণ এবং একটা কর্ণ, অর্থাৎ বিডি আর এসি কী হবে? বিডি সমান এসি। অর্থাৎ বি থেকে ডির দূরত্ব যা হবে এ থেকে সির দূরত্ব একই হবে। আবার আরেকটা বলতে পারি আয়তের কর্ণদ্বয় আয়তক্ষেত্রকে সমদ্বিখণ্ডিত করে। যেমন একটা মুছে দিই আর একটা বলি, যেমন এই একটা কর্ণদ্বয় দিলাম, কর্ণ আঁকার দিলাম, তাহলে এই কর্ণ কী করবে? একটা আয়তক্ষেত্রকে সমদ্বিখণ্ডিত করতে। অর্থাৎ এই ভাগে, অর্থাৎ বিডিসি বলতে বোঝাচ্ছে, বিডিসি বলতে বোঝাচ্ছে এতটুকু, আবার এ বিডি বলতে বোঝাচ্ছে এতটুকু। আমরা এ ডিবি বলতে পারি, বিডিএ বলতে পারি। অর্থাৎ এ একটা ভাগ, এ একটা ভাগ, দাগ ওই পাশে একটা অংশ, এই পাশের একটা অংশ, দুইটা অংশই কি সমান। আবার যদি এইভাবে দাগ দিই, এই পাশের যে অংশটা ওই পাশের অংশটা কী হবে? সমান হবে। এই আমরা বলতে পারি আয়তের কর্ণদ্বয় সমান। তাহলে আশা করি বৈশিষ্ট্যগুলো তোমরা বুঝতে পারছো। এখন আসবো এর আয়তক্ষেত্র নিয়ে কি কি সূত্র হয় সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তাহলে 1 নম্বর, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আমরা যেন এখানে লিখি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দেখো এই যে বড়টা সেটাকে বলা হয় দৈর্ঘ্য, অর্থাৎ এই যে বড় যে বাহুটা সেটাকে বলবো আমরা দৈর্ঘ্য, আর ছোট বাহুটা সেটাকে বলবো আমরা প্রস্থ। তাহলে এইটা হলো দৈর্ঘ্য, এইটা হলো প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এখানে দৈর্ঘ্য আছে কয়টা? একটা দৈর্ঘ্য, 2টা। প্রস্থ আছে কয়টা? 2টা, একটা প্রস্থ, একটা প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা হলো ক্ষেত্রফল। দৈর্ঘ্যের মান এবং প্রস্থের মান বসাই দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা কি পাবো? ক্ষেত্রফল পাবো। তাহলে 1 নম্বর গেল। 2 নম্বর, এখন দেখো আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান কি? ক্ষেত্রফল। তাহলে দেখো ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, আমরা তো এইভাবে লিখতে পারি। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান কত? ক্ষেত্রফল। তোমাদের যেভাবে ভালো বুঝতে সুবিধা সেইভাবে তোমরা বুঝবে, সমস্যা নেই। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা কী পাই? ক্ষেত্রফল পাই। তাহলে এখানে এই একটা সূত্র, 2টা সূত্র দেখো। দৈর্ঘ্য আর প্রস্থ কী আকারে আছে? গুণ আকারে আছে। যদি আমি দৈর্ঘ্য রেখে দিই, এই সমান দিলাম, তাহলে দৈর্ঘ্য রেখে দিই, প্রস্থ পাশে যা কী হয়ে যাবে? ক্ষেত্রফলের সাথে ভাগ হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে ভাগ তো আমরা এভাবে লিখতে পারি, ক্ষেত্রফল ভাগ প্রস্থ, এইভাবে লিখতে পারি। তোমাদের যার যেভাবে ভালো মনে হয় সেভাবে লিখো। তাহলে বুঝতে পারছো আমার দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, অথবা ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর দৈর্ঘ্য সমান কি? ক্ষেত্রফল ভাগ প্রস্থ। এখন যদি প্রস্থ রাখি তাহলে কি হয়ে যাবে? প্রস্থ সমান ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য।
যেহেতু গুণ আকারে থাকে, গুণ আকারে থাকলে অপোজিট পাশে যা কী হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা 3টা সূত্র পাইলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসি হলো পরিসীমা। আমরা অনেক সময় স্কুলে মুখস্থ করে আছি পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আসলে এটা আমরা কখনো বোঝার চেষ্টা করি নাই 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ কেন হয়। পরিসীমা বলতে বোঝায় যে যতগুলো বাহু থাকবে প্রত্যেকটা বাহুর যোগফল, সেটা হোক ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, ট্রাপিজিয়াম, রম্বস, বর্গ, যেটাই বলুক না কেন প্রত্যেকটার যতগুলো বাহু থাকবে প্রত্যেকটা বাহুর যোগফলটাই হলো কি পরিসীমা। তাহলে এখানে কি এই একটা বাহু, একটা বাহু, একটা বাহু, একটা বাহু, এই 4টা বাহু, এই 4টা বাহুর যোগফলটাই হলো পরিসীমা। তাহলে দেখো আমি পরিষ্কার করে দেখাই। যদি আয়তক্ষেত্র হয় তাহলে এটা কি দৈর্ঘ্য, এটা কি প্রস্থ, এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য। তাহলে পরিসীমা যদি বলি আয়তক্ষেত্রের পরিসীমা সমান, তাহলে এখান থেকে যে এ আমি নাম দিলাম এ বি সি ডি, যে যাই নাম দিতে পারি, তাহলে এ থেকে বি একটা বাহু, এই বাহু সমান কত দৈর্ঘ্য যোগ, তাহলে এতটুকু দূরত্ব কি, এতটুকু কি প্রস্থ, তা আমরা লিখলাম প্রস্থ, তাহলে এতটুকু, তারপর এতটুকু যোগ এইটুকু কি দৈর্ঘ্য যোগ, তাহলে এতটুকুই প্রস্থ। তাহলে প্রথমে কোনটা যোগ করলাম, এইখান থেকে এই পর্যন্ত যোগ করলাম, এটা কি দৈর্ঘ্য, তারপরে যোগ করলাম এটা কি প্রস্থ, তারপর যোগ করলাম এই বাহু, এটা কি দৈর্ঘ্য, তারপর যোগ করলাম এই বাহু, এটা কি প্রস্থ, অর্থাৎ 4টা বাহু। এখান থেকে শুরু করে এখান থেকে পথ চলা শুরু করে আবার এখানে আসলাম, এতটুকু যোগ, এতটুকু যোগ, এতটুকু যোগ, এতটুকু। এখন দেখো তো দৈর্ঘ্য এখানে কয়টা, 2টা, একটা দৈর্ঘ্য, তাহলে 2 দৈর্ঘ্য, প্লাস প্রস্থ কয়টা, 2টা, 2 প্রস্থ। তাহলে এখানে যে আমি এখানেও উভয়ের মধ্যে 2 কমন নিতে পারি, তাহলে এখানে থাকে কি দৈর্ঘ্য, এই প্লাস এখানে থাকে প্রস্থ। তাহলে আমরা যে বলি পরিসীমা সমান, আয়তের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আয়তের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে বুঝতে পারছো কীভাবে এটা আসে। আসলে এটা আমার মুখস্থ করার দরকার নেই, তোমরা সরাসরি করবাকে যখনই পরিসীমা বলবে যতগুলো বাহু থাকবে প্রত্যেকটা বাহু কী করবা, যোগ করবা। আর পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। এখন অনেক সময় আমরা যখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই তখন আমার অর্ধ পরিসীমার শুধু এস এর মান লাগে। এই শুধু এস যদি বোঝায় তাহলে সেটা হলো অর্ধ পরিসীমা, আর 2s বললে ফুল পরিসীমা। তাহলে আমি যদি শুধু অর্ধ পরিসীমা বের করি, এস যদি করি, আমি এখানে দেখাই, যদি তাহলে দেখো অতএব শুধু এস যদি রাখি তাহলে 2s এর সাথে কী আকার আছে, গুণ আকার আছে, তাহলে এটার সাথে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এই 2 কাটা, শুধু থাকে কি দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে অর্ধ পরিসীমার সূত্র হলো এটা, অর্ধ পরিসীমা এর সমান দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ দিয়ে যোগ করে তাহলে আমরা অর্ধ পরিসীমা পাবো। তাহলে এটা আসলে বুঝতে পারছো। তাহলে তোমরা পরিসীমা বুঝতে পারছো, অর্ধ পরিসীমাটা বুঝতে পারছো। এখন অনেক সময় পরীক্ষায় আসে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্রটি লেখো, বা কর্ণের দৈর্ঘ্য কত, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কত। তাহলে এইটা একটা কর্ণ, এইবার যে এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু যদি দাগ দিই একটা কর্ণ, এখান থেকে এখানে যদি টান দিই আর একটা কর্ণ হয়, তাহলে আমি এটাই বোঝাই, তাহলে এটা একটা কর্ণ। তাহলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র যদি বলি তাহলে দেখো তো শুধু এতটুকু যদি চিন্তা করি তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে না, একটা সমকোণী ত্রিভুজ। আমার সমকোণী ত্রিভুজ যদি হয় তা আমরা জানি এখানে কত ডিগ্রি, 90 ডিগ্রি, এটার বিপরীত ভাবে এটা অতিভুজ, তাহলে এটা লম্ব, এটা ভূমি, এবং কোণের উপর ভিত্তি করে লম্ব ভূমি চেঞ্জ হতে পারে, সেদিকে আমি না যাই, ওটার আরেকটা ক্লাস নিব। তাহলে দেখো এটি অতিভুজ, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে পিথাগোরাসের যে সূত্র সেটা হলো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা কি বলতে পারি না, আয়তের কর্ণ অর্থাৎ
কর্ণ স্কোয়ার সমান, অর্থাৎ কর্ণ বলতে এখানে বোঝাচ্ছে কি অতিভুজটা এটা, তাহলে লম্ব কোনটা এটা, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার। তাহলে দেখো কর্ণ বলছে এটা অতিভুজ স্কোয়ার বোঝাচ্ছে, এটা লম্ব হলো প্রস্থ, এটা কি দৈর্ঘ্য, তাহলে আমরা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ কর্ণ স্কোয়ার সমান কত প্রস্থ স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার। এখানে যেটা আছে সেটা লিখবো, কিন্তু আমরা তো এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আসে যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখন দেখো শুধু যদি কর্ণ বলা হয় তাহলে আমরা কী করতে পারি, উভয় পক্ষ যদি এখানে কর্ণ স্কোয়ার আছে আর এখানে প্রস্থ স্কোয়ার আছে, তাহলে এখানে আমি বুঝাই, তাহলে উভয় পক্ষকে আমরা কী করতে পারি বর্গমূল করে দিতে পারি। যদি বর্গমূল করে রুট যায় স্কোয়ার যায়, শুধু থাকে কি কর্ণ, আর তাহলে এই পাশে থাকে কি রুট ওভার প্রস্থ স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।